দেখো, প্রত্যেকটি মানুষের মাথা তোমার হাঁটুর চেয়ে এক তিল উঁচুতে উঠাতে পারছে না কিছুতেই। তোমাকে হারিয়ে আমরা সন্ধ্যায় হারিয়ে যাওয়া ছায়ারই মতো হয়ে যাচ্ছিলাম। আমাদের দিনগুলো ঢেকে যাচ্ছিল শোকের পোশাকে। তোমার বিচ্ছেদের সংকটের দিনে আমরা নিজেদের ধ্বংসস্তূপে বসে বিলাপে ক্রন্দনে আকাশকে ব্যথিত করে তুলেছিলাম ক্রমাগত। তুমি সেই বিলাপকে রূপান্তরিত করেছো জীবনের স্তুতি গানে। কেননা জেনেছি জীবিতের চেয়েও অধিক জীবিত তুমি। ধন্য সেই পুরুষ যার নামের উপর রৌদ্র ঝরে চিরকাল। কান হয়ে নেমে আসে শ্রাবণের বৃষ্টি ধারা, যার নামের উপর কখনো ধুলোপট জমতে দেয় না হাওয়া। ধন্য সেই পুরুষ যার নামের উপর পাখা মেলে দেয় জ্যোৎস্নার সারস। ধন্য সেই পুরুষ যার নামের উপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। ধন্য সেই পুরুষ যার নামের উপর ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। বাংলার ইতিহাসে আজ সেই দিন, বৃষ্টি মাখা শ্রাবণের অন্তিম দিনে। সেদিন বৃষ্টি নয়, ঝরেছিল রক্ত। বাংলার 56,000 বর্গ মাইলের মতো বিশাল তার বুক থেকে রক্ত গোলাপের মতো লাল রক্ত ঝরেছিল ঘাতকের বুলেটে। সেদিন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাসগৃহে 32 নম্বরের সেই বাড়িতে আমাদের ইতিহাস তীর্থে হত্যা করা হয়েছিল কেবল তার নশ্বর শরীরকে, কিন্তু তার অবিনশ্বর চেতনা ও আদর্শ ছিল মৃত্যুঞ্জয়ী। ঘাতকের সাধ্য ছিল না ইতিহাসের সেই মহানায়ককে অস্তিত্বের বিনাশ করতে। আজ সেই কালো রাত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আমাদের এই প্রোগ্রামে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ। প্রথমে আমরা একটা গান দিয়ে শুরু করব। আমাদের এই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী বৃন্দরা সমবেতভাবে পরিবেশন করছেন সেই বিখ্যাত একটি গান, যদি রাত পোহালেই শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। তাহলে আমরা গানটি উপভোগ করি।
চমৎকার, সত্যি অসাধারণ। এই গানটিকে আরো অনন্য অসাধারণ করে তোলার জন্য শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ। সত্যি আজ কাদার দিন, কাদো বাঙালি কাদো। আজ সেই ভয়াল বিভৎস 15 আগস্ট, যেদিন বাতাস কেঁদেছিল, শ্রাবণের বৃষ্টি নয়, আকাশের চোখে ছিল জল, গাছের পাতারা শুকে সেদিন ছিল বিহুবল। এসেছিল সেই ভয়াবহ দিন, চারিদিকে ঘাতকের উদ্যত রঙিন। মুছে দিতে চেয়েছিল রক্তের চিহ্ন সহ জনকের লাশ। ভয়ার্ত বাংলায় ছিল ঘরে ঘরে চাপা দীর্ঘশ্বাস। সেই শোক চেপে আছে ক্রমান্বয়ে থেকে ক্রমান্বয়ে। এই পতাকায় এই শোক অনির্বাণ এখনো বাংলায়। নদীর স্রোতের মতো চিরবহমান, কাল থেকে কালান্তরে চলবে এই শোকের আগুন। সুপ্রিয় সুধী, মাইলস্টোন কলেজের শিক্ষিকা সাদিয়া মতিন লিপা, চলুন তাহলে শুনে আসি তার কণ্ঠে অসাধারণ একটি কবিতা। আকাশের ওপারে আকাশ, তার ওপারে মেঘ, মেঘের মধ্যে বাড়ি, 32 নম্বর মেঘমহল। 32 নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি, আপনার গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, হাতে পাইপ। ছাদের কিনারে শান ছেড়ে উঠছে কবুতরগুলো, আর উঠানে সাইকেল চালাচ্ছে লাল সোয়েটার পরা রাসেল। পানের ডিব্বা নিয়ে ডাইনিং টেবিলের পাশের গোল টেবিলটাতে সুপারি কাটায় ব্যস্ত আপনার রেনো। জামাল মুক্তিযুদ্ধের সময় পাওয়া ক্যাপটা পরে আয়নায় তাকাচ্ছেন। ছাদের ঘরে বেহালা বাজাচ্ছেন কামাল। মেঘে মেঘে ছড়িয়ে পড়ছে বেহালার মূর্ছনা। আকাশের ওপারে আকাশ, তার ওপরে মেঘ, মেঘের মধ্যে বাড়ি, 32 নম্বর মেঘমহল। সেইখানে দোতলার ঝুল বারান্দায় দাঁড়িয়ে পুরো লেন্সের ভেতর থেকে পূর্ণ চোখে তাকিয়ে আপনি দেখছেন, যেমন করে দেখেছিলেন 71-এর মার্চে ওড়ানো সবুজের মধ্যে লাল সূর্য আর হলুদ মানচিত্র খচিত পতাকা। যেমন করে তাকিয়ে দেখেছিলেন 70-এ 71-এ রোজ আপনার নির্দেশের অপেক্ষায় 32 নম্বর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দাঁড়িয়ে থাকা স্বাধীনতা পাগল মানুষগুলোকে। যেমন করে 7ই মার্চের মঞ্চে দাঁড়িয়ে লক্ষ কোটি চোখে দেখতে পেয়েছিলেন একটি জাতির জন্মের ফুল ফোটা। যেন আপনি নিজেকে পৃথিবীর শেষতম কবি যিনি, শিল্পীর মগ্নতা নিয়ে নিরীক্ষণ করেন কি করে কলি থেকে পাপড়ি উন্মিলিত হয়, ফুটে ওঠে ফুল। আকাশের ওপারে আকাশে মেঘমহলের 32 নম্বরের বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছেন আপনি। বারবার দেখেও আপনার আশ মিটছে না। শিল্পী যেমন ছবি আঁকা শেষ করে ক্যানভাস থেকে দূরে গিয়ে পুরোটা ছবি বারবার করে দেখেন, লেখা সম্পন্ন হয়ে যাওয়ার পরও রবীন্দ্রনাথ যেমন বারবার পড়তেন তার কবিতা,
আর পাণ্ডুলিপিটাকে বানিয়ে ফেলতেন একটা আস্ত শিল্পকর্ম। তেমনি করে আপনি দেখছেন আপনার আঁকা ছবিটাকে দূর থেকে, কিন্তু পূর্ণ চোখে। তেমনি করে আপনি পড়ছেন আপনার লেখা কবিতাটাকে অপার্থিব শিল্প সুষমায় অপরূপ দিব্যকান্তি। আপনি দেখছেন কীরকম জল জল করছে আপনার শিল্পকর্মখানি। দেখছেন কীরকম মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাঙালিরা। দেখছেন কীরকম মুক্ত কণ্ঠে তারা গাইছে আমার সোনার বাংলা। সকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করে শোনানোর কবি জনচিত উজ্জ্বলতার মগ্নতা আপনার অবয়ব জুড়ে। ভোরের সোনালি আলোয় আপনার কাঁচা পাকা চুলে স্বর্গীয় দ্যুতি। রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর জীবনানন্দ দাশের পাশে দাঁড়িয়ে আপনি বলছেন, ওই দেখুন, ওই যে আমার কবিতা। কবিগুরু, ওই যে আপনার সোনার বাংলা। বিদ্রোহী কবি, ওই যে আপনার জয় বাংলা। জীবনানন্দ বাবু, ওই যে আপনার রূপসী বাংলা। ওই তো আমার কবিতা। আমার কবিতার নাম বাংলাদেশ। ওই তো আমার কবিতা। আমার কবিতার নাম বাংলাদেশ। চির অপরূপ, চির মধুর, চির অপরাজেয় বাংলাদেশ। আপনি চশমা খুলে হাতে নিলেন। আপনার উজ্জ্বল চোখ দুটি থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। অনেক নিচে মর্তের এক চারকোনা ঘরে লেখার টেবিলে বসে আছি। আমার চোখ ভিজে গেল। আমি পাশ টেবিলে রাখা বাংলাদেশের পতাকাটাকে বুকে জড়িয়ে ধরে বললাম, কে বলেছে আপনি নেই? এই তো আপনি আছেন, এইখানে, সবখানে, সমস্ত বাংলায়। এইখানে বাংলাদেশের লাল ও সবুজে, আমাদের অশ্রু আর ভালোবাসায়, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার আর এগিয়ে যাওয়ার অমোঘ মন্ত্রে। মানুষকে দাবায়ে রাখতে পারবা না। অসাধারণ, সত্যি চমৎকার। অশেষ ধন্যবাদ সাদিয়া মতিন লিবা আপনাকে এত সুন্দর এবং চমৎকার আবৃত্তির জন্য। এবারে সমবেত কণ্ঠে আমরা শিক্ষক মণ্ডলীদের কণ্ঠে শুনবো একটি গান। চলুন তাহলে আমরা দেখে আসি গানটি এবং শুনেও আসি। Bye.
সমবেত কণ্ঠে এত চমৎকার গানটি পরিবেশনের জন্য সকলকে অশেষ ধন্যবাদ। যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহবান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। বাঙালির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠতম সেই পুরুষ তিনি। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে অসাম্প্রদায়িক বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। বাংলার মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 55 বছরের জীবনে স্বদেশের মাটি আর মানুষকে এমন গভীরভাবে ভালোবাসার বন্ধনে বেঁধেছিলেন যে বন্ধন কোনোদিন ছিন্ন হবার নয়। আজীবন ঔপনিবেশিক শোষণ বঞ্চনার বিরুদ্ধে দরিদ্র নিপীড়িত বঞ্চিত মানুষের মুক্তির সংগ্রামে এমন এক অনন্য ভূমিকা রেখেছিলেন যার তুলনা বিরল। একজন প্রকৃত নেতার যেসব গুণাবলী থাকা প্রয়োজন তার সব নিয়ে জন্মেছিলেন যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুজন হাজংয়ের লেখা পিতার কথা মনে পড়ে কবিতাটি পরিবেশন করতে আসছে আমাদের এই ছোট্ট বন্ধু মুমতাকাওয়াজ শাবাব। ডেকে নিচ্ছি তাকে মঞ্চে। আমি মুমতাকাওয়াজ শাবাব, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। আবৃত্তি করছি সুজন হাজংয়ের পিতার কথা মনে পড়ে কবিতাটি। অনুভূতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রক্তের রং লাল, শিমুলের রং লাল, সবুজের মাঝখানে লাল। এই লাল রংটি আমার পিতার বুক থেকে নেওয়া। এই লাল রংটি সেই দিন ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে সিঁড়ি পেয়ে রাজপথে এসে নেমেছিল। রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে কত মিছিল, কত স্লোগান, কত প্রতিবাদের ঝড় উঠেছিল সেদিন। এই প্রতিবাদ ছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া। এই প্রতিবাদ ছিল 56,000 বর্গ মাইল জুড়ে। এই প্রতিবাদ ছিল কবিতা, এই প্রতিবাদ ছিল গানে, এই প্রতিবাদ ছিল সমবেত কণ্ঠে চায়ের টেবিলে টেবিলে। কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের মুখে মুখে। এই প্রতিবাদ ছিল নাগরিক সভায়, রাজনীতি সচেতন ব্যক্তির বক্তৃতায়। গ্রামে গঞ্জে, মাঠে ঘাটে, পাহাড় কিংবা সমতলে। ধর্ম হাজং, গারো, কোচ, বানাই, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন, সাঁওতাল। ধর্ম বর্ণ নির্বিশেষে 1975-এর 15ই আগস্ট অভিমান, লজ্জা আর ঘৃণায় বাংলার আকাশে তারারা মিটমিট করে জ্বলেনি সেদিন। সেদিন রাতের অন্ধকারে বাংলার আকাশে চাঁদ ডুবে গিয়েছিল আমার পিতার রক্ত গঙ্গায়। তাই আজ বাংলায় কারো বুক থেকে রক্ত ঝরলে আমার পিতার কথা মনে পড়ে। তাই আজ বাংলায় শিমুল ফুটলে আমার পিতার কথা মনে পড়ে। মনে হয় আমার পিতা এখনো নিষ্কলক চোখে তাকিয়ে আছে এই লাল সবুজের পতাকায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শাবাব তোমার চমৎকার এই কবিতাটি আবৃত্তি করার জন্য। মুজিবুর রহমান, এই নাম যেন ভিসুভিয়াসের অগ্নিউগারী বাণ। বঙ্গদেশের এই প্রান্ত হতে সকল প্রান্ত ছেয়ে জ্বালায় জ্বলেছে মহাকাল নল, ঝঞ্ঝা অশনি পেয়ে। হ্যাঁ, 7ই মার্চের ঐতিহাসিক সেই ভাষণ, বজ্রকণ্ঠে সেই আহ্বান আমাদের মনে, আমাদের হৃদয়ে এখনো যেন দোলা দিয়ে যায়। তার সেই কণ্ঠস্বর শুনে সেদিন লাখো জনতা, লাখো বাঙালি একত্রিত হয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধে। এবারে সেই ভাষণটিকে নিয়েই আমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধু জাফর সাদেক উপস্থাপন করবেন বঙ্গবন্ধুর সেই ভাষণ। চলো দেখি সেই ভাষণ কতটা মধুর আর কতটা সুন্দর হয়। আসসালামু আলাইকুম ভাইরা আমার, আজ দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন
রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করা ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশনে। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহের মার্চ মাসে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আপনারা আসুন, বসুন, আমরা আলোচনা করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসেন তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করে দেওয়া হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। কি পেলাম আমরা? যে আমার পয়সাতে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী আর্ত মানুষের বিরুদ্ধে। তার বুকের ওপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়, তাকে আমি বলেছিলাম জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার গরিবের উপর, আমার বাংলার মানুষের উপর গুলি করা হচ্ছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন। তিনি বললেন আমি নাকি সিদ্ধান্ত নিয়েছি যে 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স দেব। আমি বললাম কিসের বৈঠক বসবে, কার সঙ্গে বসবে? যারা আমার মানুষের বুকে রক্ত দিয়েছে তাদের সঙ্গে বসবো। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে 5 ঘন্টার গোপনে বৈঠক করে তিনি যা বক্তৃতা করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছেন। ভাইরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল
কিন্তু আমার বুকের উপর গুলি চালানোর চেষ্টা করো না। 7 কোটি মানুষকে দমায় রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবি রাখতে পারবে না। যেই পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে শুনে কাজ করবে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আর দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জাফর সাদিক তোমার চমৎকার এই ভাষণটি উপস্থাপন করার জন্য। এবারে নির্মলেন্দু গুণের লেখা আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। হ্যাঁ, এই কবিতাটি আবৃত্তি করতে আসছে আহনাফ আবিদ, আমাদের এই শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আনভাবির মিথা। আবৃত্তি করছি নির্মলেন্দু গুণের আমি আজ কারো রক্ত চাইতে আসিনি কবিতাটি। সম্মিলিত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউ বন্যায়িত জলের ঝর্ণাটি আত্মস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতিপক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফুটা কৃষ্ণচূড়া শুষ্ক ভগ্ন অপুস্তর প্রাণের ওই গোপন চুরিগুলো কান পেতে শুনুন। আসন্ন সন্ধ্যা এই কালকটিলটি যেন যা আমার পায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে। আমি আর সেই গোলাপের কথা রাখলাম, আর সেই পলাশের কথা রাখলাম, আর সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ। বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুটি নামই যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বঙ্গবন্ধুকে হত্যা করে এই অশুভ শক্তি বাংলাদেশকেই যেন হত্যা করতে চেয়েছিল, মুছে দিতে চেয়েছিল মুক্তিযুদ্ধজাত এই দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে। কিন্তু এত সহজেই কি মোছা যায় জনকের নাম আর জনকের স্বপ্নজাত দেশটিকে? দক্ষিণ এশিয়ার 5000 বছরের ইতিহাসে এই আমরাই তো একমাত্র জাতি যারা সশস্ত্র সংগ্রাম করে প্রত্যক্ষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে একটি মানুষের ডাকে, একটি রণমন্ত্র কণ্ঠে ধারণ করে। সেই মানুষটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই রণমন্ত্র যে নায়ক শেখ মুজিবুর রহমান, তারই জীবন আদর্শ থেকে আমরা অনুপ্রাণিত হই। এবারে একটি ভিডিও চিত্রের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুকে জানব। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে
অত্যুজ্জ্বল মহিমায় চিরস্মরণীয় হয়ে আছে যে নাম, তা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিপীড়িত জাতির ভাগ্যাকাশে যখন সীমাহীন দুর্যোগের ঘনঘটা, তখন সাহসী অবিসংবাদিত নেতা হিসেবে বঙ্গবন্ধুর সগৌরব আবির্ভাব। অন্ধকার অমানিসার সেই দুঃসময় অতিক্রান্ত করে তিনি জাতিকে দিয়ে গেছেন এক মুক্ত আবাসভূমি, বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাপূর্ণ আসন। তার অকুতোভয় সংগ্রামী চেতনার ফলশ্রুতিতেই বাঙালি জাতি আজ স্বাধীনতার সুমহান মর্যাদায় অধিষ্ঠিত। সমগ্র জাতিকে সুগঠিত করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে বঙ্গবন্ধু বিপর্যস্ত জাতির সামনে খুলে দিলেন এক সোনালী উষার স্বর্ণদ্বার। তখন সময়টা 1920-এর গোড়ার দিক। তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে বাবা শেখ লুৎফর রহমান এবং মা শেখ সায়েরা খাতুনের কোল আলো করে জন্ম নেয় একটি শিশু। তার নাম রাখা হয় শেখ মুজিবুর রহমান। বাবা মা তাকে আদর করে ডাকতেন খোকা। নিকটবর্তী গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে শিশু শেখ মুজিবের পড়াশোনা শুরু হয়। 2 বছর পরে তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন এবং এখানেই 1934 সাল পর্যন্ত পড়াশোনা করেন। কিশোর মুজিবের চোখে জটিল রোগের কারণে সার্জারি করা হয়, ফলে 1934 থেকে 4 বছর তিনি বিদ্যালয়ের পাঠ চালিয়ে যেতে পারেননি। পরে তাকে 1937 সালে গোপালগঞ্জে মথুরনাথ ইনস্টিটিউট মিশন স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি করানো হয়। শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশন হাই স্কুলে পড়ার সময় থেকে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। শেরে বাংলা একে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জ মিশন স্কুলে এক সংবর্ধনা সভা শেষে ফিরে যাওয়ার সময় স্কুলের ছাত্রাবাস মেরামতের দাবি নিয়ে শেখ মুজিবুর রহমান তাদের পথরোধ করে দাঁড়িয়েছিলেন। স্কুলের ছাত্রাবাস ছিল জরাজীর্ণ। ছাত্রাবাস মেরামতের জন্য অর্থ প্রয়োজন। শেরে বাংলা কিশোর মুজিবের সাহস ও স্পষ্ট বক্তব্য আর জনহিতৈষী মনোভাবের পরিচয় পেয়ে অবাক ও মুগ্ধ হন। এভাবেই মহান নেতৃত্বের শুভ সূচনা হয়। মূলত বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি অর্থাৎ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক তৎপরতার বিকাশ ঘটে। পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন গণপরিষদের 1948 সনের ফেব্রুয়ারি 23 তারিখে অধিবেশনে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বলার পরিপ্রেক্ষিতে সমগ্র পূর্ব পাকিস্তানে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তখন বঙ্গবন্ধু এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরুর সিদ্ধান্ত নেন। এবছর 11 মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে হরতাল পালনের সময় তিনি গ্রেফতার ও কারারুদ্ধ হন। 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে শেখ মুজিব তার ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন, যাতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের পরিপূর্ণ রূপরেখা বর্ণিত হয়েছিল। সেনাবাহিনী কর্তৃক আটক হয়ে 2 বছর জেলে থাকার পর 1968 সালের প্রথম দিকে পাকিস্তান সরকার শেখ মুজিব এবং আরও 34 জন বাঙালি সামরিক কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, যা ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। 1969 সালের 23 ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত রেসকোর্স ময়দানের বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান লক্ষ মানুষের এক নাগরিক সংবর্ধনায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুকে বাংলাদেশের জাতির জনক বা জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। 1920 সালে জন্ম নেয়া খোকা মুজিবুর রহমান থেকে শেখ সাহেব থেকে শেখ মুজিব থেকে পরিণত হন বাংলার বন্ধু বঙ্গবন্ধুতে। 70-এর জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 169টি আসনের মধ্যে
বঙ্গবন্ধু এবং তার দল 167টি আসনে জয়লাভ করে পাকিস্তানের কেন্দ্রীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। কিন্তু প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ না দিয়ে 1971 সালের 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 3রা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 30 লাখ শহীদ ও 2,76,000 মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হয়। বর্তমান দক্ষিণ এশিয়ার বুকে যে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আজ পৃথিবীর মানচিত্রে জ্বলজ্বল করে জ্বলছে, সেই রাষ্ট্রটির গঠনে সবথেকে বড় অবদান শেখ মুজিব ছাড়া আজকের বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব কল্পনাই করা যেত না। 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি তথা আমাদের জাতির পিতা। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। অথচ সুদীর্ঘ প্রায় 10 মাস পাকিস্তান জেলে তাকে অমানসিক নির্যাতন করা হয়। স্বদেশ প্রত্যাবর্তন। তিনি আসবেন, তাই বুঝি আজ আকাশ এত নির্মেঘ নীলাকান্ত, নদীতে তাই বুঝি এত খরস্রোত, তার নৌকার পালে এত উদ্দাম হাওয়া, বাতাসে তাই বুঝি অগ্নিবীণার সুর, পাখির কণ্ঠে বসন্তের আমন্ত্রণ, আর পথে পথে এত রক্ত পলাশের শিহরণ। উদ্বেল জনতা প্রহর গুনছে কখন পূর্বাচল আবার রাঙা হবে, রংধনু রং 7 অশ্বের রথে চেপে সূর্য এসে প্রণতি জানাবে জনগণ মন অধিনায়ককে। আবার তার নৌকায় সে পদ্মা পাড়ে ফিরবে। ওই তিনি আসছেন, ওই ওই লক্ষ কণ্ঠে গর্জন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জনকল্যাণমুখী ও রাজনৈতিক দূরদর্শী নেতৃত্বে দেশ যখন বিশ্ব মানচিত্রে একটি মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে, তখন 1975 সালের 15 আগস্ট প্রত্যুষে একদল বিপদগামী সেনা কর্মকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবার এবং তার ব্যক্তিগত কর্মচারীদের হত্যা করে। ধানমন্ডির 32 নম্বরের বাসভবনে কাপুরুষোচিত আক্রমণ চালায় ঘাতক দল। সে নারকীয় হামলার পর দেখা গেছে ভবনটির প্রতিটি তলার দেয়াল, জানালার কাচ, মেঝে ও ছাদে রক্ত, মগজ ও হাড়ের গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে আছে। গুলির আঘাতে দেয়ালগুলো ঝাঁঝরা হয়ে গেছে। চারপাশে রক্তের সাগরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল ঘরের জিনিসপত্র। প্রথম তলার সিঁড়ির মাঝখানে নিথর পড়ে আছেন চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি পরিহিত স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ। তার তলপেট ও বুক ছিল বুলেটে ঝাঁঝরা। পাশেই পড়েছিল তার ভাঙা চশমা ও অতি প্রিয় তামাকের পাইপটি। অভ্যর্থনা কক্ষে শেখ কামাল, মূল বেডরুমের সামনে বেগম মুজিব, বেডরুমে সুলতানা কামাল, শেখ জামাল, রোজি জামাল, নিচতলার সিঁড়ি সংলগ্ন বাথরুমে শেখ নাসের এবং মূল বেডরুমে 2 ভাবির ঠিক মাঝখানে বুলেটে ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় পড়েছিল ছোট্ট শিশু শেখ রাসেলের লাশ। লুঙ্গিতে জড়ানো শিশু রাসেলের রক্ত ভেজা লাশ দেখে খুনিদের প্রতি চরম ঘৃণা, ধিক্কার জানানোর ভাষা খুঁজে পান না মানবতাবাদী বিশ্বের কোনো মানুষ। এভাবেই নারকীয় পৈশাচিক চক্রে হত্যাযজ্ঞের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। শুধুমাত্র তার 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ব্যতীত প্রায় সকলকেই হত্যা করা হয়। এবারে আমাদের সকলের প্রিয় এবং সম্মানিত আমাদের ডাইরেক্টর অ্যান্ড ইনচার্জ মেজর মোহাম্মদ শাইখুল ইসলাম রিটায়ার্ড, তার স্যারের কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনবো এ প্রসঙ্গে। My dear girls and boys, we are passing through the morning month August.
Bangabandhu Sheikh Mujibur Rahman and his most of the family members were killed on 15 August 1975 by a group of derailed army personnel. We are very shocked with this and express our tribute to the soul of Bangabandhu Sheikh Mujibur Rahman and his martyrs' family members. As we know, Bangabandhu is a legend leader among all the leaders of the world. He struggled for a long time for earning the basic needs and basic right of the people of Bangladesh. Language movement in 1952, Alliance government formed in 1954, 6 Wari proposals in 1966, People Movement in 1969, and the 8th Liberation War in 1971, which helped to earn our sovereignty. World map got a new country as Bangladesh. My girls and boys, you are supposed to know the works and contribution of Bangabandhu Sheikh Mujibur Rahman. You are supposed to know the principles of Bangabandhu Sheikh Mujibur Rahman, which will help you to build up our country as he desired. You have to build up yourself following the motto, principle, and whatever he desired to do for the people of Bangladesh. It is your moral duty to implement his desire. My girls and boys, I hope you will follow my suggestion and do all efforts accordingly. I am hoping so. Hope for the best. Thank you. Thank you very much. ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে শুধু একটি কথাই বলবো, এক ঘৃণ্য অপশক্তির সর্বনাশা চক্রান্তে একজন ঘাতকের পৈশাচিকতায় বলি হয়েছিলেন বঙ্গবন্ধু ও তার পরিবার পরিজন। এটি ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। কিন্তু তাতে তো এমন একজন রাষ্ট্রনায়ককে একটি জাতির জন্য তাকে চিরতরে হারিয়ে ফেলা সম্ভব নয়, বা হারিয়ে যায়নি সে। বঙ্গবন্ধু ফিরে আসেন প্রতিটি উৎসবে, আনন্দ বেদনায়। তিনি যে মৃত্যুঞ্জয়ী, কবিতার ভাষায় এই তিনি কি আজ, আমি কি তেমন ভুলেছেন। কবিতার ভাষায় এই ইতিহাস কি ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার পিতার নাম শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ সকলকে আমাদের এই মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।